কলেজ এবং নববালিগঞ্জ কলেজ তাদের যৌথ উদ্যোগে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবর্ষ পালন উপলক্ষে ফিরে দেখা এই শিরোনামে যে আলোচনা চক্রের আয়োজন এখানে করা হয়েছে, সেই আলোচনা চক্রে আমন্ত্রিত হয়ে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। যে বিষয়ে আমাকে বলার কথা কেউ কেউ বলেছিলেন, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের নাটক বা নাট্যচর্চা। এই নিয়ে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছিল। তো আমার আলোচনা তাহলে আমি সীমাবদ্ধ রাখবো মাইকেল মধুসূদন দত্ত কবি এবং নাট্যকার। নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কেই আমরা আলোচনার মধ্যে প্রবেশ করছি। সে সম্পর্কে যা দু চার কথা বলার আছে বা আমার পড়াশোনার মধ্যে আমি যেভাবে পেয়েছি সেইভাবে সকলের কাছে আমি প্রকাশ করার চেষ্টা করছি। মাইকেল মধুসূদন দত্ত যে নাটক লিখেছিলেন, সেই নাটক তো তার রচনাবলীর মধ্যেই পাওয়া যায়। তিনি যে প্রহসন লিখেছিলেন, সেই প্রহসনও রচনাবলীর মধ্যে আছে। এবং যারা নাটকের ইতিহাস লিখেছেন, তারা মাইকেল মধুসূদন দত্তের নাটক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। যারা প্রহসন নিয়ে আলোচনা করেছেন, প্রহসন নিয়ে বই লিখেছেন, তারা মাইকেলের প্রহসনগুলি নিয়েও আলোচনা করেছেন। সুতরাং মাইকেলের লেখা এই তিনটি নাটক এবং দুটি প্রহসন, তিনটি বলছে এই জন্যে যে মায়াকাননকে তার রচনা হিসেবে আলোচনার মধ্যে আনতে গিয়ে অনেকে খানিকটা সংকুচিত হয়েছেন, কেননা তিনি যে অবস্থার মধ্যে ওই নাটকটি লিখেছিলেন, তখন নাটক লেখার মতো বা উচ্চমানের সাহিত্য রচনা করার মতো তার শারীরিক এবং মানসিক অবস্থা ছিল না। কাজেই সেই নাটকে কিছু দুর্বলতা আছে। সেই কারণে মুখ্যত তিনটি নাটক এবং দুটি প্রহসনের উপরই যারা আলোচক মাইকেল নিয়ে চর্চা করেছেন, তারা জোর দেওয়ার চেষ্টা করেছেন। আমি আলোচনাটা এখানে রাখবো এইভাবে যে নাটকগুলোর মধ্যে প্রবেশ না করে মাইকেল এই যে নাটক লিখলেন, সেই নাটক লেখার যে প্রেক্ষিত, বিশ্ব নাট্য সাহিত্যের যে প্রেক্ষিত এবং 19 শতকের বাংলার যে সেই সময়ে সামাজিক মনস্তত্ত্ব, সেই পরিপ্রেক্ষিতটা নিয়ে আমি মাইকেল সম্পর্কে আলোচনার মধ্যে প্রবেশ করব। কেননা মাইকেল নিয়ে যারা আলোচনা করতে গেছেন বা আলোচনা করেছেন, তারা এই দিকগুলো সম্পর্কে বিশেষ কিছু কথা বলেননি। সুতরাং যে কথা বলা হয়ে গেছে, যে কথা লেখা আছে, তার মধ্যে না গিয়ে যা লেখা দরকার, যা বলা হয়নি, সেই বিষয়টাকেই আমি আমার আলোচনার মধ্যে আনার চেষ্টা করছি। নাটক কি? নাটক শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ড্রামা। আসলে এটি গ্রিক শব্দ। ড্রামা কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে ক্রিয়া, অ্যাকশন। অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে শিল্প সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি মূল কথা বলেছিলেন, সেটা হচ্ছে এই যে শিল্প কি। যেমন নৃত্যশিল্প, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, সঙ্গীত, সাহিত্য, এদের আমরা শিল্প নামে চিহ্নিত করি। এই শিল্প কি? অ্যারিস্টটল বলছেন শিল্প হচ্ছে জীবনের প্রকাশ। প্রকাশ, সব শিল্পই জীবনকে প্রকাশ করতে চায়। এক এক শিল্প
জীবনকে প্রকাশ করার ক্ষেত্রে এক এক রকম মাধ্যম গ্রহণ করে। মিনস চিত্রকলা যখন জীবনকে প্রকাশ করে সে রং তুলি দিয়ে প্রকাশ করে, নৃত্যশিল্পী যখন জীবনকে প্রকাশ করেন তখন তার দেহ, তাল, ভঙ্গি, তার সচলতা এটা দিয়ে প্রকাশ করেন। সঙ্গীতকার যখন জীবনকে প্রকাশ করেন তখন সুর, তল, তাল, লয় এইটা দিয়ে প্রকাশ করেন, কণ্ঠস্বর দিয়ে। সাহিত্যিক যখন জীবনকে প্রকাশ করতে চান তখন তার আশ্রয় কি, তার উপায় কি, তার মিনস কি, ভাষা। নাটক হচ্ছে ভাষায় লেখা, ভাষায় রচিত, ভাষায় ব্যক্ত একটি শিল্প। সাহিত্য কি একরকম? মহাকাব্য একরকম সাহিত্য, গীতি কবিতা একরকম সাহিত্য, আখ্যান কাব্য একরকম সাহিত্য, উপন্যাস একরকম সাহিত্য, ছোট গল্প একরকম সাহিত্য, নাটক একরকম সাহিত্য। সবাই জীবনকেই প্রকাশ করছে, কিন্তু প্রকাশ করার যে ধরন, প্রকাশ করার যে বৈশিষ্ট্য, উপন্যাসের জীবনকে যেভাবে প্রকাশ করা হয় মহাকাব্যে সেভাবে প্রকাশ করা হয় না। মহাকাব্যে জীবনকে যেভাবে প্রকাশ করা হয় গীতি কবিতায় জীবনকে সেভাবে প্রকাশ করা হয় না। জীবনের এক এক রকমের এক একটা রূপ এক এক রকম সাহিত্যের মধ্যে খোঁজাই দেয়, সেটা নির্মিত হয়, তার একটা নির্মাণ আমরা দেখতে পাই। নাটকের মধ্যে যে জীবনকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ক্রিয়া, অ্যাকশন, অ্যাকশন ইন লাইফ। জীবনের সক্রিয়তাকে প্রকাশ করা হয় নাটকের মধ্যে। উপন্যাসের মধ্যে থাকে ক্রিটিসিজম, কবিতার মধ্যে থাকে একজন কবির ব্যক্তিগত অনুভূতির ভাবোচ্ছ্বাস। হৃদয় আমার নাচে রে, আজিকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে। কবির নিজের আনন্দকে প্রকাশ করার যে শিল্পরূপ সেটা হচ্ছে গীতি কবিতা। আবার মহাকাব্যে প্রকাশ পায় দেশের ভূতলে জঠর হইতে উদ্ভূত একটা দেশ, একটা জাতি, তার যুদ্ধ, তার দর্শন, তার পাহাড়, তার নদী, তার আকাশ, তার ভূত, তার দেবতা, তার রাক্ষস, তার সমাজ, তার রাজনীতি, সব নানা রকম ব্যাপারকে একবার টোটাল লাইন প্রকাশ করা হয়। গীতি কবিতায় জীবনের সেই সমগ্রতা, মহাকাব্যে যেটা হয় সেও কবিতা, কিন্তু তাকে প্রকাশ করা হয় না। তাহলে নাটকে কী প্রকাশ করা হয় যা উপন্যাসের থেকে আলাদা, মহাকাব্যের থেকে আলাদা, গীতি কবিতার থেকে আলাদা, সেটা হচ্ছে জীবনের ক্রিয়াশীলতা। জীবন যদি সক্রিয় হয়, কোনো জাতি যদি সক্রিয় হয় তবেই সে নাটক লেখে, তবেই তার পক্ষে নাটক লেখা সম্ভব। পৃথিবীর নাটকের যে ইতিহাস, সেই ইতিহাসে অ্যালাটাইজ নিকল তার ওয়ার্ল্ডামা বইতে লিখছেন যে বিশ্বনাট্যের প্রভাব হয়েছিল গ্রিসে। গ্রিস দেশ, গ্রিক নাট্যকাররা সবচেয়ে ভালো নাটক লিখেছিল। কেন না, তারা হলো অ্যাক্টিভ একটা দেশ। এরকম সারা বছর তারা যুদ্ধ করত, এবং তাদের যে সক্রিয়তা, সেই সক্রিয়তা এমনই যে আলেকজান্ডার কোথায় ম্যাসিডোনিয়ার একজন লোক সে যুদ্ধ করতে করতে একবারে ভারতের প্রান্তে চলে এল। এত অ্যাক্টিভ, এত শক্তিশালী। কিরকম জাতি গ্রিসরা, গ্রিসের লোকেরা? না, প্রায় 1000 বছর ধরে অলিম্পিক চালিয়েছে তারা। অলিম্পিকে তো দৈহিক কসরত, শক্তি, তার প্রদর্শন, তার নৈপুণ্য প্রদর্শন। অলিম্পিক কি? অলিম্পিকের ওই যে ইংরেজি ক্যালেন্ডার আছে, সেই ইংরেজি ক্যালেন্ডারে 1 বছর 365 দিনে হয়, 2 বছর 365 দিন, 3 বছর 365 দিন, আসলে 365 না, 365 দিন 6.5 ঘন্টা প্রদক্ষিণ করতে লাগে। তাহলে 4 বছর বাদে একটা লিপ ইয়ার আসে। লিপ ইয়ারটা কি? লিপ ইয়ার হচ্ছে ওই ম্যানেজ করা, অর্থাৎ 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা যোগ করে 24 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে সেটাকে হিসেবের বাইরে রাখতে তো চলবে না। সেই জন্যে 4 বছর, 4th বছর একেবারে লিপ ইয়ার হয়। গ্রিকদের যে ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডার ছিল 4 বছর নিয়ে একটা ক্যালেন্ডার, অর্থাৎ ইংরেজি মধ্যে যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার 365 দিনের ক্যালেন্ডার
আর ওদের ক্যালেন্ডারে 365 × 4 দিয়ে একটা ক্যালেন্ডার। অলিম্পিক কি না, সারা বছর ক্রমাগত যুদ্ধ করতে করতে একদিন তারা বিশ্রাম দিত, এবং সেই বিশ্রামের দিনটাই হচ্ছে খেলাধুলার জন্য তারা রাখত, সেখানেও দৈহিক কসরত তারা দেখা। অলিম্পিক 4 বছর অন্তর, অর্থাৎ একটা ক্যালেন্ডার, একটা ইয়ার সম্পূর্ণ। এই হচ্ছে গ্রিক জাতি। দর্শনে, চিকিৎসাবিদ্যায়, স্থাপত্য নির্মাণে, ভাস্কর্যে, বিদ্যাচর্চায় গ্রিক জাতি বিশ্ব সভ্যতার ইতিহাসে একটা উজ্জ্বল জাতি হিসেবে ইতিহাসে তাদের যে কৃতি, তাদের যে কৃতিত্ব, সেটা প্রতিষ্ঠিত হয়ে আছে। তাদের হোমার আছে, তাদের প্লেটো আছে, তাদের অ্যারিস্টটল আছে, সক্রেটিস আছে, তাদের সোফোক্লিসও আছে, ইউরিপিডিস আছে। অর্থাৎ একটা সক্রিয় জাতি, বেগবান জাতি, নিষ্ক্রিয় নয়, ভাবুক নয়। এই যে সক্রিয়তাযুক্ত একটা জাতি, তার আত্মপ্রকাশের মাধ্যম হয়েছে অন্যতম সাহিত্যের যে উপায়, প্রকাশ, শিল্প, সংরূপ, নাটক। সেজন্যে সারা পৃথিবীর নাটকের ইতিহাসে গ্রিকদের অবদান অত্যন্ত উজ্জ্বলতার সঙ্গে স্বীকৃত হয়ে আছে। আর যারা ভালো নাটক লিখেছে, ইংরেজ। এলিজাবেথিয়ান যুগ যেটা, সেই এলিজাবেথিয়ান পিরিয়ডে আমরা তাদের কাছ থেকে পেয়েছি সারা বিশ্বে প্রায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন নাট্যকারকে, তার নাম শেক্সপিয়ার। কেননা ইংরেজ জাতি মননের দিক থেকে, সক্রিয়তার দিক থেকে, যুদ্ধের দিক থেকে, বাণিজ্যের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, সাহিত্যকর্মের দিক থেকে তাদের যে সক্রিয়তা, সেই যে বলিষ্ঠতা, এনার্জি অফ এন ইউরোপিয়ান, মাইকেল যে বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন, এনার্জি, তার যে সক্রিয় জীবনের যে রূপ, সেটা তারা প্রকাশ করতে সক্ষম। সেই জন্য তাদের শেক্সপিয়ার আছে। এইবারে তাহলে করে নাটকে সক্রিয়তা সম্পন্ন সক্রিয় একটা জাতি সেই নাটক লিখতে পারে। এবার আমরা চলে আসি বাংলায়। 1000 বছর ধরে, 800 বছর ধরে বাঙালি সাহিত্য চর্চা করেছে, চর্যাপদের আমল থেকে। নাটক তো সে লেখেনি সেভাবে। তো 19 শতকে এমন কি ঘটনা ঘটলো যাতে মাইকেলকে নাটক লিখতে হলো। 19 শতকে বাঙালি কি তাহলে পরে এতদিন ধরে যে বাঙালি ছিল, যে জাতি পরিচয় ছিল, যে জাতিগত সংবিধান ছিল, সেটা কি একটু পরিবর্তন হলো? হ্যাঁ, হলো। 19 শতকের বাংলাতে পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতির অভিঘাত যখন তার ঘাড়ের উপর এসে পড়ল, যারা বাণিজ্যে, শিল্পে, সাহিত্যে, দর্শনে, রাষ্ট্রনীতিতে, যুদ্ধে সব ব্যাপারে এগিয়ে গেছে, এরকম একটা শক্তিশালী সভ্যতা যখন আমাদের এদেশে তার অভিঘাত এসে পড়ল, প্রবল প্রতাপান্বিত ঔপনিবেশিক শক্তির হাত ধরে, ইংরেজদের শুধু তো লর্ড ক্লাইভ আছে তা নন, শেক্সপিয়ারও আছে, মিল্টনও আছেন, নিউটনও আছেন। তাহলে শুধু লর্ড ক্লাইভ আর ডালহৌসি দেখলে তো হবে না, ওটাও দেখতে হবে। তো ওরা যাবে কোথা, ওদেরও তো নিতে হবে। সেই অভিঘাতের ফলে 19 শতকের বাঙালি সক্রিয় হয়ে উঠল মননের দিক থেকে, ভাবনার দিক থেকে, জীবনযাপনের দিক থেকে, কল্পনার দিক থেকে। আগে বাঙালি যে অবস্থার মধ্যে ছিল, পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতির সংস্পর্শে 19 শতকের বাঙালি হয়ে উঠল অনেক বেশি মননশীল, অনেক বেশি সপ্রতিভ, অনেক বেশি সচল, অনেক বেশি সজীব, অনেক বেশি জীবনের সঙ্গে সংসক্ত
এবং নানা ব্যাপার নিয়ে তাকে মাথা ঘামাতে হলো, তাকে ভাবতে হলো ইংরেজদের আমরা প্রত্যাখ্যান করবো, ইংরেজি সভ্যতাকে আমরা নেবো না নেব না, আমাদের দেশের যে সব সভ্যতা সংস্কৃতি এতদিন ধরে চলছে সেটাকে রাখবো না রাখবো না। একটা বৈপ্লবিক ঝোড়ো ঝঞ্ঝা সমতুল একটা সময়ের মধ্যে 19 শতকের বাঙালি প্রবেশ করল। তখন দেখা গেল যে দু তিন দল মানুষ দু তিন রকম ভাবে চলার চেষ্টা করছে। একদল বলছে আমাদের দেশের যা কিছু আছে সেগুলো সব ভালো, সেগুলোকে রক্ষা করতে হবে, রক্ষণশীল। তার সব মিলিত হলো ধর্মসভা এবং সেখানে নিয়মিত মিটিং হচ্ছে, সভা সমিতি হচ্ছে, নিয়মিত সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, কী করতে হবে, কোনটাকে আটকাতে হবে, কোনটা বাদ দিতে হবে, কে খারাপ কে ভালো, এই একটা সক্রিয়তা তাদের মধ্যে দেখা গেল। আরেক দল বললো যে না, আমাদের দেশের যা কিছু সমাজে যা কিছু রয়েছে সব অনেক পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ভুলে গেছে, এগুলোকে বাদ দিতে হবে। কে নিতে হবে? পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতির যা কিছু ইতিবাচক দিক সেগুলো আমাদের নিতে হবে। এরা হচ্ছে পাশ্চাত্যপন্থী। এই প্রাচ্যপন্থী, এদেশীয়পন্থী, রক্ষণশীল, তার পাশাপাশি আরেক দল, তারা একেবারে সব ভাঙচুর, কালাবাহারি দৃষ্টিভঙ্গি সম্পন্ন সব লোকজন। তারা সব সভা, তাদের সভা আছে, তাদের পত্র পত্রিকা আছে, তাদের বক্তব্য আছে, তাদের আচরণ আছে, তাদের পোশাক পরিচ্ছদ আছে। তারা ধর্মসভার একেবারে বিপরীত একটা মানসিকতা নিয়ে তারা সমাজের মধ্যে তারা সক্রিয় হয়ে উঠল। তাহলে এই দুদল পরস্পর বিরোধী একটা মাইক বন্ধ করতে হবে মনে হচ্ছে।